প্রিয় দর্শক শ্রোতা, শুভ মধ্যাহ্ন। দেশ টিভির বিশেষ অনুষ্ঠান ব্যবসা বাণিজ্য বিষয়ে বিজনেস টাইমসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আজকে আমাদের আলোচনার মূল বিষয় পুঁজিবাজার উন্নয়নে বাজেট ও বাস্তবতা। আর এই আলোচনা এগিয়ে নিতে আমাদের স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি একে একে দুজন অতিথিকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার প্রথমেই ডানে রয়েছেন জিয়াউর রহমান, সম্পাদক অর্থসূচক। তারপরেই রয়েছেন মোহাম্মদ ইমরান হাসান, এমডি ও সিইও ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের পুঁজিবাজারের একটি বড় ক্ষয়িষ্ণু অবস্থা বিরাজমান করছে। দীর্ঘ 15 বা তারও বেশি সময় ধরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই পুঁজিবাজার থেকে বলা হয়েছে যে লাখো কোটি টাকা পাচার হয়ে গেছে বা বেহাত হয়ে গেছে, পুঁজিবাজার থেকে বেরিয়ে গেছে। এই পুঁজিবাজারে 32 লাখ বিনিয়োগকারী যেখানটাতে ছিল সেটি নেমে এখন অর্ধেকেরও কমে এসে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে কেন এই পরিস্থিতি হলো, সেই জায়গা থেকে আমরা এবং এখান থেকে উত্তরণের পথ কী, এবং এই উত্তরণের জন্য আমরা ইতিমধ্যে দেখেছি সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে সর্বশেষ যে বাজেট অর্থ উপদেষ্টা ঘোষণা করেছেন, সেই প্রস্তাবিত বাজেটেও বেশ কিছু প্রণোদনা বা নীতি সহায়তার উল্লেখ রয়েছে যাতে বাজার ঘুরে দাঁড়াতে পারে। আসলে বাজার এই যে পুঁজিবাজারের জন্য বাজেটে যে সহায়তা দেওয়া হয়েছে, এটি কি পুঁজিবাজার কতটা সহায়ক বা কতটা গতিশীল করবে, সেই বিষয়টিকে নিয়ে আমরা আজকে আলোকপাত করব। আমি শুরুতেই যেতে চাই জিয়াউর রহমান আপনাকে, যে আসলে আমাদের যে পুঁজিবাজার, সেই পুঁজিবাজারকে আমরা বলে থাকি আসলে যে দেশের শিল্পায়নের মূল উৎস হতে পারত পুঁজিবাজার, সেটি না হয়ে আমরা দেখেছি যে ব্যাংক থেকে শিল্পায়নের নামে লাখ লাখ কোটি টাকা সেখান থেকে পাচার হয়ে গেছে বা ব্যাংক ব্যবস্থা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। অপরদিকে পুঁজিবাজার থেকে তো বিনিয়োগ যে তোলা হয়েছে বা যে সমস্ত কোম্পানি এসছে গত 16 বছরের হিসেবে যদি আমরা বলি, তো সেই বাজার থেকেও আসলে এই পুঁজি উত্তোলন করা হয়েছে ঠিকই, কিন্তু বাজারটিকে ঠিক সেইভাবে গতি কি পেয়েছে, কেন পায়নি? এই পুঁজিবাজারের এই হাল বর্তমানে আমরা যেটা দেখছি, এই এছাড়া আপনার অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, তারপরও বাজার কেন ঘুরে দাঁড়াচ্ছে না, কেন গতি পাচ্ছে না? আপনার বিশ্লেষণ কি? আসলে অনেকগুলো কারণ আছে বাজার গতি না পাওয়ার পেছনে, কিন্তু শুরুতে আপনি যে কথা বলছিলেন যে গত 15 বছরের যে অপশাসন ছিল এবং এই সময়ে আমাদের আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে, লুটতরাজ হয়েছে, এর মধ্যে ব্যাংক যেমন ছিল একইভাবে পুঁজিবাজারও ছিল। তো এই দুটিরই আসলে প্রভাব পড়েছে পুঁজিবাজার, এবং দীর্ঘদিন ধরে বাজারে আপনার মন্দ কোম্পানি, বন্ধ হয়ে যাওয়া কোম্পানি, এগুলোর আইপিও আনা হয়েছে। আবার কিছু ভালো মন্দ কোম্পানি, জাঙ্ক শেয়ার, সেগুলো নিয়ে নানা ধরনের কারসাজি করা হয়েছে। ডিলিস্টেড কোম্পানিকে আবার লিস্টিংয়ে ফেরত আনা হয়েছে, ওটিসি মার্কেট কোম্পানিকে মূল মার্কেটে নিয়ে আসা হয়েছে, এবং সেগুলো করা হয়েছে এক ধরনের ক্ষমতাসীন চক্র। এবং যারা আসলে পাহারার দায়িত্বে থাকার কথা, আপনি জানেন যে বিএসসিসির যে 3টি মিশনের কথা বলা আছে, এজেন্ডা, প্রথম এজেন্ডাই হচ্ছে পাবলিক ইন্টারেস্ট প্রোটেক্ট করা। কিন্তু আমরা দুর্ভাগ্যভাবেই দেখেছি যে পাবলিক ইন্টারেস্টের রক্ষার ক্ষেত্রে ধারে কাছেও তারা ছিলেন একটা সুনির্দিষ্ট গোষ্ঠী, চক্রকে কীভাবে প্যাট্রোনাইজ করা যায় সে অনুযায়ী নীতিমালা তৈরি করা, কখনো কখনো কারসাজিকে প্রশ্রয় দেওয়া, দেখেও না দেখা, কিংবা একই বাজারে একই ধরনের অপরাধে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিলে আর তাদের সাথে যারা সম্পর্কিত কিংবা যারা রাজনৈতিক আনুগত্য ছিল, রাজনৈতিকভাবে যোগাযোগ ছিল, তাদের ক্ষেত্রে ব্যবস্থা না নেওয়া, এসবের ফলে দিনের পর দিন বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে, বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছেন। এবং আপনি জানেন যে শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে যে বাজারের নাজুক অবস্থা আড়াল করার জন্যে ফ্লোর প্রাইস দিতে হয়েছিল। একদিকে বিআইসিসি দেশের বাইরে অসংখ্য রোড শো করেছে, রাষ্ট্রের পয়সা খরচ করে ক্রাইসিসের মধ্যে বলা হয়েছিল যে এই রোড শোর মাধ্যমে বিদেশ থেকে অনেক বিনিয়োগ আসবে। অথচ আমরা জানি, আমরা টিভিতেও বলেছি, সরাসরি বিএসসিসিকে বলেছি, এটা তো কন্ট্রাডিক্ট করে। আপনি বিদেশি বিনিয়োগকারীকে বলবেন বাংলাদেশে আসতে বিনিয়োগ করতে, বিনিয়োগকারী এসে দেখবে এখানে শুধুমাত্র মাছ ধরার খাঁচার মতো, চায়ের মতো শুধু ঢোকা যায়, বের হওয়া যায় না। কারণ কি, আপনি কিনতে পারবেন, যখন বেচতে যাবেন দেখবেন ফ্লোর প্রাইসে আটকে আছে, বেচতে পারবেন না। তো কিন্তু তারপরেও জেনে শুনে ফ্লোর প্রাইস কেন দেওয়া হলো? কারণ কি, ফ্লোর প্রাইস যদি না দেওয়া হতো, আস্থা যেভাবে নষ্ট হয়েছিল, বাজারের আসল সূচক
আরও অনেক বেশি পড়ে যেত। এবং তখনকার কমিশন মনে করতো যে এটা দিয়ে আসলে তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি, তাদের লুটতরাজের বিষয়গুলো হয়তো মোটা দাগে আরও বেশি করে চোখে পড়বে সবার। তো এই যে একটা ধারাবাহিকভাবে অপশাসন, দুর্নীতি, লুট এগুলো হয়েছে, তার ফলে এখন সেগুলোর ইম্প্যাক্টগুলো হচ্ছে। এখনও বিনিয়োগকারীদের পুরো আস্থা ফিরে আসেনি, অসংখ্য বিনিয়োগকারী তো বাজার থেকে আসলে ছিটকেই পড়ে গেছে। আবার এটিও বাস্তব সত্য যে যখন একটি ক্রান্তিকালীন সময় যায় তখন কিছু ইম্প্যাক্ট বাজার এরকমই থাকে, নার্ভাসনেস থাকে। আপনি দেখেন যে গত সরকারের সময় যেসব লোকজন নানা ধরনের তদবির করে, অনিয়ম করে, কারসাজি করে টাকা পয়সা কামাই করেছিল, অবৈধ টাকা, তারও একটি অংশ কিন্তু পুঁজিবাজারে ছিল। যখনই রেজিম চেঞ্জ হয়েছে তাদের একটি অংশ দেশের বাইরে, একটি অংশ পলাতক, তারা আসছে না। আবার বিএসইসিও কিছু অ্যাকশানে যাচ্ছে। আমি মনে করি কিছু কিছু অ্যাকশন অবশ্যই জরুরি, কারণ যারা কারসাজি করবে, যারা বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করবে, বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের দৃষ্টান্ত আছে। আপনার ভারতে তো একজন বিনিয়োগকারী জেলে পড়ে মারা গেলেন। আপনার ইয়েতে নাসদাকের চেয়ারম্যান ছিলেন বার্নার্ড 150 বছরের জেল হয়েছিল। সুতরাং আমরাও মনে করি যে বাংলাদেশে সেটি করা দরকার ক্ষেত্রে বিশেষ, তবে ঢালাওভাবে যেন না হয়। এই যে একটা পরিবর্তনের জায়গা, সবকিছু মিলিয়ে আসলে বাজারটা এখন এই অবস্থা। আর তার সাথে যোগ হয়েছে আমি যেটা মনে করি যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা। কারণ এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকারই তো শেষ না, এটা সাময়িক একটা সংস্কারের জন্য এসছে, একটা নির্বাচনের মধ্য দিয়ে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন সরকারের কাছে, যারা জনগণ যাদেরকে বেছে নেবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা। তো বিনিয়োগকারী হয়তো সেটাও ভাবেন, বা বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বড় বিনিয়োগকারীরা, যে এমন যদি যে হতো যে এই সরকারি 5 বছর থাকবে, তাহলেও এক ধরনের নিশ্চয়তা, যা ঠিক আছে তারা যে নীতিগুলো এখন নেবে এই নীতিগুলো আগামী 5 বছর পর্যন্ত অপরিবর্তিত থাকবে। কিন্তু যদি নির্বাচন হয় বা হবে, এটাই সবার প্রত্যাশা, সেক্ষেত্রে যে দলই আসুক না কেন, এই সরকারের যে পলিসি সেগুলো থাকবে কিনা, বহাল থাকবে কিনা, কিংবা নতুন সরকার আসলে কে প্রধানমন্ত্রী হবেন, কে অর্থমন্ত্রী হবেন, তার পলিসি কি হবে, সব কিছু মিলিয়ে একটা অনিশ্চয়তা আছে। সেই অনিশ্চয়তাগুলোরও আসলে এই প্রভাব আমাদের বাজারে দেখছে আর কি। আর সর্বশেষ যোগ হয়েছে ভাই ইরানের যুদ্ধ, সেটিরও প্রভাব আমরা কিছুটা মনে হচ্ছে দেখতে পাচ্ছি। ধন্যবাদ জি, আমরা আবার আসবো আপনার কাছে। জনাব ইমরান আহমেদ, আমি আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে 16 বছরে 134টি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে, এবং এই 34টি কোম্পানির মধ্যে আমরা যেটি জেনেছি 42টি এখন আবার জেড ক্যাটাগরিতে চলে এসছে। এটি আমাদের টোটাল বাজারে যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, প্রায় 360টির মতো ইনস্ট্রুমেন্ট আমাদের বাজারে আছে, এর মধ্যে 100-র বেশি ইনস্ট্রুমেন্ট এখন জেড ক্যাটাগরিতে ঘুরপাক খাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে উত্তরণের পথ কী? এবং এখন যেটি আরেকটি প্রসঙ্গ উঠে এসছে, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সামনে আলোচনায় আমরা দেখতে পাই যে সেটি হলো যে নতুন প্রেক্ষাপটে বা জুলাই বিপ্লবের পরে পরিবর্তিত যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সেখানটাতে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ আনা হচ্ছে যে এই কমিশন এসে নতুন কোনো কোম্পানিকে তালিকাভুক্ত তো করেইনি, বরং আরও 17টি আবেদন সেগুলোকে তারা বাতিল করে দিয়েছে। আসলে এটি কতটুকু যুক্তিযুক্ত? আগের যে কোম্পানিগুলো দেওয়া হয়েছিল সেটি জেড ক্যাটাগরিতে কেন গেল? এবং এই যে নতুন যে দিচ্ছে না, যেটি আবেদন বাতিল হচ্ছে বা দিচ্ছে না, এটিকে আপনি কিভাবে দেখছেন? আপনার বিশ্লেষণ কি? জি, ধন্যবাদ। যেটা বললেন যে গত 16 বছরে 140টার উপরে কোম্পানি আইপিওতে এসেছে, এবং এখান থেকে এখন 40টার উপরেই, তার মানে জেড ক্যাটাগরিতে চলে যাওয়া, মানে আমরা বলতে পারি যে মোটামুটি 30%-এর মতো। এটা আসলে বেশ বড় একটা পার্সেন্টেজ, যে 3 ভাগের 1 ভাগই এই সময়ের মধ্যে সে একবারে লস মেকিং কোম্পানি হয়ে গেল। কিন্তু আইপিওতে যখন তারা আসছে, তখন আপনি যদি তাদের যে প্রসপেক্টাসটা পাবলিশ করে, এটা যদি আমরা দেখি, এখনও তো সেগুলো আছে, দেখা যাবে খুব ফ্ল্যাশি পিকচার, মনে হচ্ছে যে অনেক খুব গর্জিয়াস একটা ফিউচার কোম্পানি। তার আগেও, আসার আগেও তার একটা হঠাৎ করে খুব গ্রো করে আসছে আর্নিংগুলো, এবং ভবিষ্যতে তার আর্নিংয়ের যে ফোরকাস্ট, সেটাও দেখা যাচ্ছে খুবই ফ্যান্টাস্টিক কোনো ফোরকাস্ট। তো আসলে এটা থেকে, এবং পরবর্তীতে সেটার একদম অপোজিট জিনিসটা হলো দেখেই তারা জেড ক্যাটাগরিতে চলে আসছে। তো এই ব্যাপারটাতে জিয়াভাই শুরুতে অনেকটা বলে আসছেন তার কমেন্টে, যে আসলে আমাদের যে আইপিওগুলো আসছে, এর মধ্যে কোয়ালিটি আইপিও কয়টা আসছে। এই 140টার মধ্যে আমরা যদি কোয়ালিটি আইপিও দেখি, আমরা হয়তো খুব কষ্ট করে 5টা আইপিও বের করতে পারবো। তো সেটা আসলে মানে 5%ও হচ্ছে না, 95%ই ছিল মানে খারাপ আইপিও, এবং তার মধ্যে 50% ছিল খুবই খারাপ। তো সেটার প্রমাণ হচ্ছে যেটা আপনি বললেন যে 40টার উপর কোম্পানি জেডে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি এই জিনিসটার আসলে দায়ভারটা যায় মার্চেন্ট ব্যাংকগুলোর উপরে এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপরে, তখনকার কমিশনের উপরে। কারণ প্রথমত একটা ইস্যুকে যখন নিয়ে আসে, এটাকে নিয়ে আসার দায়িত্ব থাকে হচ্ছে মার্চেন্ট ব্যাংকের। সে সেখানে তার ইন্টারমিডিয়ারিস হিসেবে কাজ করে অ্যাজ এ লাইসেন্স মার্চেন্ট ব্যাংক, এবং তার দায়িত্ব থাকে এটা ডিউ ডিলিজেন্স করা,
সে যে অ্যাকাউন্টসগুলো দিচ্ছে সেগুলো ঠিক আছে কিনা দেখা, তারপরে দায়িত্বটা আসে সর্বোপরি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে। তা আমি মনে করি এখানে পুরো জিনিসটাই আসলে আমাদের অ্যাজ এ ন্যাশন আমি মনে করি যে আমাদের গভর্নেন্সটা খুব দুর্বল। এটা খালি পুঁজিবাজারে না, ব্যাংকিং সেক্টরও, যেটা জিএফআই বললেন, এবং যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে আমাদের গভর্নেন্স বা ইথিক্স এগুলার অবস্থা খুবই খারাপ। তো সেই কারণে আসলে এই ক্ষেত্রগুলোতে দেখা যায় অনেক কোম্পানি যখন এরকম আইপিওতে আসছে, এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে অনেকে এসেছে, সে তার প্রভাব খাটিয়ে এসেছে। অনেকে দেখা যাচ্ছে পয়সাপাতি ডিলিং হয়েছে, যেটার ভাগিদার যারা এর মধ্যে ছিল তারা সবাই আছে, এবং এগুলো আমরা সবাই জানি। এবং সবাই জানি এমন না যে এটা বোঝা খুব মুশকিল ছিল বা খুব ডিফিকাল্ট ছিল। ওই সময় যারা কাজ করেছে এই ইস্যুগুলোতে তারা সবাই সেটা জেনেছে, অবগত থেকে এই ইস্যুগুলো বাজারে আনবার ক্ষেত্রে যতগুলো পক্ষ ছিল পুঁজিবাজারে, সব পক্ষই কম বেশি সেটি সম্পৃক্ত ছিল। জি, বিশেষ করে হয়তো কিছু কোম্পানি আছে যেটাকে আপনি বেনিফিটস অফ ডাউট দিতে পারেন, যেটা একটা মিডল গ্রাউন্ডে ছিল, যেটা হয়তো বা আসলে অতটা খারাপ না ভালো বোঝা যায়নি, পরে খারাপ হয়েছে জেনুইন কেস। কিন্তু কিছু কোম্পানি আছে মানে এটা বোঝা যায় যে আইপিও গুলো এসেছে এটা আসলে মানে সবাই জেনে বুঝেই এগুলাকে নিয়ে আসা হয়েছে, এবং এটাতে ভেস্টেড ইন্টারেস্ট ছিল দেখেই তারা আসতে পেরেছে। আর আপনি যেটা বলেন যে এখন যে 17টা কোম্পানির আইপিও বাতিল হলো, তো এটার আসলে আমরা ডিটেল ফাইলগুলা নিয়ে আমার ওইভাবে ডিটেলে জানা নাই, বাট যে গ্রাউন্ডে এটাকে বাতিল করা হয়েছে বলা হচ্ছে আগের মতোই যে কোম্পানিগুলো ছিল এগুলোর অবস্থা ওরকম সুবিধার নয়। এখন যদি সেটাতে আমি আমার যেটা অপিনিয়ন, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে আসলে খারাপ কোম্পানি বা ভুল ইনফরমেশন, মিথ্যা ইনফরমেশন দিয়ে আইপিও কখনোই অ্যালাউ করা উচিত না। হ্যাঁ, 100% স্ক্রুটিনি করা পসিবল না, এটা আমরা সবাই জানি এত অল্প সময়ের মধ্যে, কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত। যেটা যদি হয় যে সে যা অ্যাকাউন্টস দিচ্ছে তার মধ্যে 90%ই ফেক বা খুব বিগ ডেভিয়েশন, সে আর্নিং দেখাচ্ছে 5 কোটি 10 কোটি টাকা, বাট আর্নিং না, আসলে তার আর্নিং 1 কোটি টাকা, এরকম বিগ ডেভিয়েশন, সেটা তো বোঝাই যায়। এরকম জিনিসকে অ্যালাউ করা কখনোই উচিত না, এটা বাজারের জন্য একটা বোঝা হয়ে যায়। বাট হ্যাঁ, আবার এত বেশি স্ট্রিক্ট হওয়া উচিত না যে আমি 100% পারফেকশন একবারে আমরা অ্যাচিভ করতে পারবো না, বাট একটা মিনিমাম একটা লেভেল যাতে থাকে সেইভাবে আমার মনে হয় যে সেই ব্যালেন্সটা করে আমাদের আগানো উচিত। না, ধন্যবাদ। আমি এখানটাতে আপনি যেটা বলছেন যে ব্যালেন্স নিয়ে আগানো উচিত, তাহলে যে সমালোচনাটি হচ্ছে যে নতুন যে ব্যবস্থাপনায় যারা এসছেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, তারা কি সঠিক পথে হাঁটছে বলে আপনি মনে করেন? এটা খুব আসলে ডিবেট করার মতো বিষয়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাজারে এখন যে একটা সিগন্যাল বিনিয়োগকারীদের মধ্যে, আমি যেটা আমার বিনিয়োগকারীদের সাথে আলাপ করে যেটা জানতে পাই, অনেকের মধ্যে একটা প্যানিক কাজ করছে। তার প্যানিক হওয়ার দরকার নেই আসলে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা প্যানিক কাজ করছে। অনেকে এখন ফ্রিজ হয়ে আছে, হয়তো কার্যত বা যথার্থ কারণে ফ্রিজ হয়ে আছে। তো সে অ্যাকাউন্টগুলো বাজারে এখন সার্কুলেট হচ্ছে না বা টাকা হচ্ছে না কিছু। এখন সাধারণ বিনিয়োগকারী যারা, তারা তখন যেটা অনেক সময় মনে করছে, বা একটু বড় বিনিয়োগকারী যারা, সাধারণ বিনিয়োগকারী না, আমি বলবো হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা, তাদের মধ্যে অনেক সময় হয়তো মনে করছে আচ্ছা আমি যে কেনাবেচা করতেছি, আমি যদি কোনো এটাকে কি বলে ইনস্পেকশনের মধ্যে পড়ে যায় কিনা। সবগুলো ইনস্পেকশনে আসলে ধরেন একটা শেয়ারের দাম বেড়ে গেল, এখানে কারসাজি হলো, এই শেয়ারটা যারা কিনছিল সবাই যে কারসাজিতে জড়িত তা তো না। অনেকে আছে ধরেন টেকনিক্যাল অ্যানালিসিস দেখে যারা বিনিয়োগ করে থাকে, তারা হয়তো বা দেখছে যে এখানে একটা ভলিউম হচ্ছে সে পজিশন নিতে পারে, কিন্তু সে কিন্তু কারসাজি চক্রের পার্ট না। কিন্তু ইনস্পেকশন হওয়ার হয়তো মনে হলো সে প্রফিট করে ফেলছে এত, হয়তো সে কারসাজি চক্রের পার্ট ছিল। তো এই ভয়টা কিন্তু এখন অনেকের মধ্যে আমি মনে করি কাজ করে। তা আমি মনে করি অবশ্যই মানে আমার যেটা এটা মানে যাতে কমিউনিকেশন না হয় আমি এই জন্য বলি, আমি মনে করি যে সার্ভেলেন্স এটা সবসময় চালা যেতে হবে, কারসাজি সবসময় বন্ধ করতে হবে, ভালো কোম্পানিকে সবসময় আশাকে এনকারেজ করতে হবে। আপনি বলছেন যে সুশাসনকে ফিরিয়ে আনতে হবে, সুশাসন নিশ্চিত করার মাধ্যমে এটিকে আমাদেরকে যেতে হবে। কিন্তু আমি মনে করি আমরা একবারে পারফেকশনে যেতে পারবো না। আমি যেই কারণে কথাটা বললাম যে 100% পারফেকশনে যেতে পারবো না, ওটা যদি আমরা সবসময় খোঁজ করতে পারি তাহলে আবার যেটা একটা রিস্ক হতে পারে আমাদের কাজ থেমে যেতে পারে। ধন্যবাদ। আমরা আবার আলোচনায় আসবো, একটি ছোট্ট বিরতি নেব। আমরা একটি বিরতির পর আবার ফিরে আসবো আলোচনায়, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার ফিরে এসেছি আমরা আমাদের মূল অনুষ্ঠান ব্যবসা বাণিজ্য বিষয়ক যে টক শো আমরা করে থাকি সেটিতে ফিরে এসেছি, এবং বিজনেস টাইমসের এই অনুষ্ঠানে আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন, জিয়াউর রহমান অর্থসূচক সম্পাদক এবং মোহাম্মদ ইমরান হাসান এমডি ও সিইও ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম, আমরা আসলে পুঁজিবাজার থেকে যে নতুন কোম্পানিগুলো এর আগে আমরা যেটা দেখেছি, সেই জায়গাতে যে নতুন কোম্পানি যেগুলো এসছে তার মধ্যে অনেকগুলো একেবারে রুগ্ন কোম্পানি এবং ডিভিডেন্ড দিতে পারছে না, এবং এটি ওটিসিতে বা অনেকগুলো ওটিসিতে গেছে, কোনোটা জেড ক্যাটাগরিতে চলে গেছে, লেনদেন হচ্ছে না। তারই মধ্যে একটি চাপ কিন্তু এখন আমরা অনুভূত হতে দেখছি, সেটি হচ্ছে নতুন করে কোনো কোম্পানি আসছে না কেন। মনে করা হয় যে নতুন কোম্পানি আসলেই বাজার ঘুরে দাঁড়াবে। আসলে বর্তমান বাস্তবতায় এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? না, এটি খুব দুর্ভাগ্য যে নতুন কোম্পানি আসছে না, দীর্ঘদিন হয়ে গেল। কারণ পুঁজিবাজার শব্দটাই তো এসছে পুঁজি যোগান দেবে এবং, তাই না, আবার পুঁজি সংগ্রহ করবে এক দল। এই দুই দলের মধ্যে মিথস্ক্রিয়া হবে একটি প্ল্যাটফর্মে, সে বাজার। এখন সেই পুঁজির যদি যোগান না দেওয়া যায় তাহলে আসলে এই পুঁজিবাজার তো ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে না। এখন মুশকিলটা হয়ে গেছে যে গত 15 বছরে যে প্র্যাকটিসটা হয়েছে, যে পুঁজির যোগান দিতে গিয়ে কিংবা পুঁজির যোগানের দোহাই দিয়ে এমন সব জিনিস করা হয়েছে যেগুলো একটা লুণ্ঠনের প্রক্রিয়াকে আসলে সহজ করেছে। এমনিতে আপনি যে পরিসংখ্যান দিলেন, আসলে বিশ্বের প্রতিটি বাজারে, ভারতে বলেন আমেরিকার বাজারেও আইপিওতে আসলে কিছু কোম্পানি কিন্তু ফেল করবেই। ব্যবসা তো সবসময় সবসময় হয় না। সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যবসা করতে গেলেন, করতে গিয়ে আপনি নানা কারণে, হয় আপনার স্কিলের সমস্যা কিংবা আপনার দেশীয় নীতিমালার পরিবর্তন, বৈশ্বিক কোনো পরিবর্তন, নানা কারণে হতে পারে সেটা। কিন্তু বাংলাদেশে যে ঘটনা আমরা দেখেছি সেটা হলো ব্যবসা করতে গিয়ে ফেল করেছে, বিষয়টা এরকম না। আগে ফেল করে আছে এমন কোম্পানিকে সাজিয়ে গুছিয়ে রং দিয়ে কি রোজি পিকচার তৈরি করে অ্যাকাউন্টসে সেভাবে আনা হয়েছে। এটি ছিল দুর্ভাগ্য, এটি ছিল ক্রাইম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইসব ক্রাইমের বিরুদ্ধে, এবং এটির মধ্যে বহুপাক্ষিক যোগসাজশ ছিল, অবশ্যই ছিল। এবং শুধুমাত্র আইপিও না, আপনি বন্ড পর্যন্ত এরকম যোগসাজশের ঘটনা গিয়েছে, এবং পুরোটাই হয়েছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। আমি এটাই সুস্পষ্টভাবে মনে করি, যদি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকে, ওখান থেকে যদি গ্রিন সিগন্যাল না থাকে কিংবা প্রশ্রয়ের আশ্বাস না থাকে যে ঠিক আছে, কারো অপরাধ ধরা পড়লে কেউ যদি অপরাধী হয় তাহলে আমার কাছে দল মত বা আমি নিয়োগ দিলাম কিনা সেটাকে যায় আসে না, অপরাধ করলে শাস্তি, তাহলে কিন্তু অপরাধ করার আগে 3 বার চিন্তা করতো। কিন্তু যারা অপরাধগুলো করেছে তারা জানে যে শেষ বিচারে যত কিছু হোক না কেন উপর থেকে কি রক্ষা করা হবে, সুরক্ষা দেওয়া হবে। যে কারণে আমরা দেখেছি একই ব্যক্তির বিভিন্ন প্রতিষ্ঠান বারবার আইপিওতে এসছে। আপনারা মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে পর্যন্ত এইরকম ঘটনা বোধহয় পৃথিবীতে নাই, মিউচুয়াল ফান্ডের টাকা তুলে পালিয়ে গেছে। এই যে অসংখ্য ঘটনা হয়েছে, একই লোক ডিবেঞ্চারের টাকা দিতে পারে না, পরিশোধ করে নেয় বছরের পর বছর, সেই ব্যক্তিকে, সেই উদ্যোক্তাকে সুকুকের নামে নতুন বন্ডের মধ্যে 1000 কোটি টাকা তুলে নেওয়া, 1500 কোটি টাকা। জি, এরকম নানা কিছু হয়েছে। তো আইপিওর ক্ষেত্রে একই ঘটনা হয়েছে। তো এখন আমাদের মনে হয় যে একদিকে যে আইপিও গুলো এরকম বড় ধরনের যোগসাজশ করে এসেছিল, কিছু তদন্ত বিএসসিসি করছে, সেগুলোর গভীরে যাবে, তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। পাশাপাশি আমাদের আইপিও প্রক্রিয়া যেন সচল থাকে, সবারকে মেসেজ দিতে হবে যে ভাই, যারা কারসাজি করে আসবা, বড় ধরনের জালিয়াতি করে আসবা, তাদের বিরুদ্ধে আমরা সবসময় কঠোর। কিন্তু তার মানে এই না যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য আনইনটেনশনাল, আমাদের দেখতে হবে ইন্টেনশনাল কিনা। আনইনটেনশনাল ব্যবসা বাণিজ্য করতে টুকটাক ভুল ভ্রান্তিও হতে পারে, কিন্তু ইন্টেনশনাল যদি না হয়, মানুষকে প্রতারিত করার জন্য যদি না হয়, তাহলে আসো, কাগজপত্র যদি ঠিকঠাক থাকে আমরা সহজে দেব। কিন্তু সেই ক্ষেত্রে বর্তমান যে বাজারের অবস্থা, সেক্ষেত্রে আমরা দেখছি যে ড্রাই হয়ে আছে মার্কেট। সেখানে নতুন ইনস্ট্রুমেন্ট বা নতুন কোম্পানি যদি আসে, সেটি কি বাজারের জন্য সহায়ক হবে কিনা? প্রথম কথা হচ্ছে যে ভাই, সুন্দর ভাই, আমরা যেটা দেখি যে যদি আপনি একটু ভালো কোম্পানি আনতে পারেন, যেমন ধরেন এর আগে যখন গ্রামীণ ফোন এসেছিল, পুরো বাজার একটা আলোড়ন তৈরি করতে পেরেছিল। আমরা তো এখন বিএসসিসিকে সকল পক্ষ থেকে বলা হচ্ছে যে ভালো কিছু কোম্পানি সরকারকে বলা হচ্ছে যে তারা কোনো প্রণোদনা দিয়ে হলো নিয়ে আসতে পারে। যেমন ধরেন ইউনিলিভারের সরকারের যে অংশটুকু আছে, যদি এই মুহূর্তে এরকম হয় যে সরকার অংশটা ছেড়ে দিবে, সেই কোম্পানিটা বাজারে লিস্টেড হবে, আপনি দেখবেন যে ঠিক গ্রামীণের মতো করে, কারণ ইউনিলিভারের পণ্য ব্যবহার করা বাংলাদেশে এরকম মানুষ খুব কম আছে, এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, একটা গ্রহণযোগ্যতা সবকিছু মিলে কিন্তু থাকে। তাই তার একটা ভাইব্রেশন তৈরি হবে, মানুষের আগ্রহ তৈরি হবে। এখন এই বাজারে নতুন বিনিয়োগকারীকে আগ্রহী করতে হবে, কারণ যারা বর্তমানে বিনিয়োগকারী আছে তাদের বড় অংশই হচ্ছে দিনের পর দিন লোকসান দিতে দিতে তাদের পুঁজি কমে গেছে, কিংবা যারা গত সরকারের সময় যখন অনেক কারসাজি হয়েছিল, অনেক উচ্চ দামে বিভিন্ন শেয়ার কিনেছে, সেগুলো তো অনেক দাম কমে গেছে, তো তারা তো বিক্রি করে বেরো হতে পারছে না, তারা আবার নতুন করে ইনভেস্ট করবে কোথায়? বাজারে আসলে নতুন রক্ত সঞ্চালন, নতুন পুঁজির সঞ্চালন করতে হবে। পুঁজির সঞ্চালন করতে গেলে আইপিও দিয়ে হোক কিংবা বিনিয়োগের ক্ষেত্রে প্রণোদনা দিয়ে হোক কিছু বিনিয়োগ করে আনতে হবে। তো আমরা মনে করি যে আপনি দেখেন বাংলাদেশে অ্যাটলিস্ট 20
ইয়ে কোম্পানি আছে, ফার্মাসিউটিক্স কোম্পানি আছে, খুবই ওয়ার্ল্ড ক্লাস, এগুলো এক্সপোর্টও করছে, তার 4টা কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত, 14টাই কিন্তু পুঁজিবাজারে আসে নাই। আপনি এখান থেকে টার্গেট করে 2-3টা কোম্পানি আনা যায় কিনা? আপনি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা বাংলাদেশে, প্লাটিনাম সার্টিফাইড, গোল্ড সার্টিফাইড, নানা ধরনের সার্টিফিকেশন এগুলো আছে, তাই না? এনভায়রনমেন্টাল, গ্রিন ফ্যাক্টরি, কিন্তু তার কয়টা পুঁজিবাজারে লিস্টেড? খুবই নগণ্য কোম্পানি। এরকম অনেক সেক্টরে কিন্তু ভালো ভালো এক্সাম্পল তৈরি করার মতো কোম্পানি কিন্তু আছে, আমরা তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি না, আমরা এই পরিবেশ দিতে পারছি না। একটা হলো যে মাঝখানে যেটা হয়েছে গত সরকার আমলে, সেটা আপনার লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে ট্যাক্স গ্যাপ যেটা ছিল সেটা কমিয়ে 5% করা হয়েছিল। 5% ট্যাক্স গ্যাপটা আসলে কোম্পানিগুলোর জন্য খুব বেশি আগ্রহী হওয়ার মতো না, কারণ কি একটি কোম্পানি যখন লিস্টেড হয় তাকে অনেক ধরনের কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়, তাকে বড় সড়ো করে একটা এজিএম করতে হয়, তাকে আপনার অ্যানুয়াল রিপোর্ট ছাপতে হয়, প্রতি কোয়ার্টার প্রকাশ করতে হয়, কোয়ার্টারের প্রকাশনার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, বিনিয়োগকারীর কাছে পাঠাতে হয়, বিএসিসির কাছে নানা রিপোর্টিং করতে হয়, তার কমপ্লায়েন্স অফিসার রাখতে হয়, কোম্পানির সেক্রেটারি রাখতে হয়। এই যে বাড়তি একটা খরচ, সেই খরচের সাথে যদি আপনার ম্যাচ না করে, দেখা গেলো যে লিস্টেড হওয়ার পর তার খরচ বেড়ে গেল, তাহলে তো এটাকে আকর্ষণীয় মনে হবে না। যদিও আমরা এই বাজারে দেখেছি একটু বাড়িয়েছে, 7.5 করেছে, আমরা মনে করি যে সেটা 7.5 না, আরো বেশি করলে আরো ভালো হতো। আমি তো মনে করি 15 কোনো সমস্যা নাই, একসময় 10 ছিল। জি সুলতান ভাই, আমরা বিআইসিএম এর সাথে, আমি যখন সিএমজেফ এর প্রেসিডেন্ট ছিলাম, আমরা একটা স্টাডি করিয়েছিলাম। সেই স্টাডিতে দেখা গেছে যখন একটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, তার 2 বছরের মধ্যে এই কোম্পানির প্রফিটেবিলিটি 150%, মানে ট্যাক্স দেওয়া, গভর্নমেন্টকে যে ট্যাক্স দেয় 150% পর্যন্ত বেড়ে যায়। কারণ কি, তার উপর নানা ধরনের মনিটরিং থাকে, সে যে ট্যাক্স ফাঁকি দিবে, তার সেলসকে ফাঁকি দিবে, নানা ধরনের জিনিস কারসাজি করবে, ট্যাম্পারিং করবে, তা করতে পারে কিছু হয়তো, কিন্তু আগের মতো অবাধে করতে পারে না। যার ফলে হয় কি, তাছাড়া যে টাকা সে উত্তোলন করলো তা দিয়ে ব্যবসা এক্সপানশন করে, সে এক্সপানশন হলে ওখানে প্রোডাকশন বাড়ে, গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, কাঁচামাল আমদানি করলে ইনপুট ডিউটি দেয়, সবকিছু মিলে কিন্তু গভর্নমেন্ট লাভবান হয়। সুতরাং আমরা মনে করি যে এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে, কোম্পানিগুলো যেন বাজারে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর একটি সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, আমরা খায়রুল হোসেনের সময় বলেছি, ব্যক্তিগতভাবে আমি রিপোর্টিংয়ের বাইরে অ্যাডভোকেসির মতো করেছি, যেহেতু দীর্ঘদিন যাবত পুঁজিবাজারে কাজ করি। আমি শিবলি সাহেবের কমিশনের সময় করেছি। আপনি জানেন যে এই বাজারে এজিএম পার্টি নামে একটি পার্টি আছে, কিছু দুষ্ট বিনিয়োগকারী নামদারি লোক আছে, সন্ত্রাসী লোক, যাদের নিজস্ব কোনো বিনিয়োগ নাই, অন্য কোনো ব্যবসা নাই, কিন্তু গাড়ি বাড়ি সবকিছু হাঁকিয়ে চলে। তারা হচ্ছে কোম্পানিগুলোকে জিম্মি করে ফেলে এজিএম এর সময়। তারা তো সবসময় খুব শক্তিশালী হয়ে থাকে, তাদের কথা না শুনলে চেয়ারম্যানের পদত্যাগ চায়, রাস্তা ব্লক করে দেয়, আমরা দেখেছি তো। এবং কোম্পানির এজিএম কি হয় কি, তাদের সাথে যদি নেগোসিয়েশন না করা হয়, টাকা পয়সা না দেওয়া হয়, দেখা গেলো যে আপনার এজেন্ডা পাস করবো না, এবং ওখানে গিয়ে হইচই তৈরি করা হয়, একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়। এরকম জায়গায় হয়, অনেক বিনিয়োগকারী মনে করে যে আমি তো কষ্ট করে কোম্পানি করলাম, বাইরে লেখাপড়া করে আসলাম বা দেশে লেখাপড়া করলাম, মাথার গাম পায়ে ফেলে আমি কেন কিছু দুষ্ট লোকের কাছে মাথা নত করে থাকবো, আমাকে কেন জিম্মি হতে হবে। আপনি জানেন ইআরএফ এর একটি প্রোগ্রামে এসেছিল স্কয়ারের তপন চৌধুরী সাহেব, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কোম্পানি এত গুডউইল, আপনারা যদি একটা এখন গ্রিনফিল্ড কোম্পানি নিয়ে আসেন তাহলে 1000 কোটি টাকা তুলতে কোনো সমস্যা হবে না, তো আমাদের বাজারে ভালো কোম্পানি নেই, আপনারা চাই যে আরও আসুক, আপনারা নিয়ে আসবেন না। উনি বললো দয়া করে এই রিকোয়েস্টটা আমাদেরকে করবেন না। তার মানে কি, নিশ্চয়ই ভেতরে এমন কোনো তিক্ত অভিজ্ঞতা আছে, প্যানিক আছে। আমরা বিএসিসি বলেছি যে আপনারা এরকম উদ্যোক্তাদের অভিজ্ঞতাগুলো শুনে কি সমস্যার কারণে তারা তাদের অন্য কনসার্নগুলোকে নিয়ে আসতে, তাদের তো আরো অনেকগুলো এন্টিটি আছে, স্কয়ার কনজিউমার আছে, তারপর হসপিটাল আছে, তো কেন নিয়ে আসতে জানে? ট্রান্সকমের 2টি কোম্পানি তালিকাভুক্ত আছে, বাকি কোম্পানিও আসে না, এরকম বড় বড় কোম্পানি আমরা দেখছি। আমরা আবার আসবো আপনার সেই আলোচনায়। আপনি বলছিলেন যে আসলে বাজারে টাকা নাই, আমি সেই প্রসঙ্গে একটু আসতে চাই ইমরান হাসান আপনার কাছে। সেটি হলো যে আমরা দেখছি যে আমাদের যে কোম্পানিগুলো বা যে প্রতিষ্ঠানগুলো লেনদেন করে বা ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকিং যারা করছে, তারা মার্জিন ঋণ দিয়ে রেখেছে, এবং এই মার্জিন ঋণের আড়ালে প্রায় 2,500 কোটি টাকা কিন্তু এখন অকেজো বসে আছে, আমরা যেটা জানি। এই জায়গা থেকে এই 2,500 কোটি টাকাকে মার্কেট সচল করবার ক্ষেত্রে বা এই যে মার্জিন ঋণের আওতায় যেটি দেয়া আছে সেগুলো লেনদেন বন্ধ হয়ে আছে, যারা বিনিয়োগকারী তারা লেনদেন করতে পারছে না। এখান থেকে বেরিয়ে আসবার উপায় কি, আপনি কি মনে করেন? আসলে এই বিনিয়োগটাকে, বাজারকে ভাইব্রেন্ট, তো এখানে 2,500 কোটি টাকা তো বড় টাকা, সেটিকে বাজারে কিভাবে ভাইব্রেন্ট করা যায় বা গতিশীল করার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে এবং এই প্রতিবন্ধকতা উত্তরণের পথ কি? জি, যে নেগেটিভ ইকুইটি যেটা হয়ে যায় মার্জিন লোন দেওয়ার ক্ষেত্রে, আসলে নেগেটিভ ইকুইটি মানে হচ্ছে, তো আমরা জানি যে এখানে যে গ্রাহক তার আসলে টাকা নাই, আর টাকাটা এখন পুরাটাই মার্চেন্ট ব্যাংকে, মানে মার্চেন্ট ব্যাংক বরঞ্চ তার থেকে এখন টাকা পায়, তার যে ইন্টারেস্ট অ্যাড হয়েছে সেটা সে দিতে পারছে না, তার এখন নেগেটিভ টাকা আছে।
তো এটা নিয়ে তো একটা সার্কুলার হলো যে এই টাকাটা মার্চেন্ট ব্যাংকগুলো তারা নিজেরা ম্যানেজ করতে পারবে নেগেটিভ ইকুইটিগুলো। এটা তো অনেক মিসইউজও হতে দেখেছি আমরা, যেরকম দেখা গেছে এই টাকাতে তারা অনেক জাঙ্ক শেয়ারও অনেক কিনতেছে। এটা মার্চেন্ট ব্যাংক টু মার্চেন্ট ব্যাংক ভ্যারি করে। এটা নিয়ে কিছু গাইডলাইনও মাঝখানে দেওয়া হলো যে এত পির নিচে হলে করা যাবে না। তো আমি যেটা মনে করি আসলে এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে বাজারে ফ্রেশ ফান্ড আসতে হবে, মানে ফ্রেশ ফান্ড এসে বাজারকে ভাইব্রেন্ট হতে হবে। কিন্তু এই ফান্ড যেটা আটকে আছে সেটিকে মূল বাজারে নিয়ে আসার পথ কি আছে? এই ফান্ডটা তো আসলে সার্কুলেট কিছু হচ্ছে, কিন্তু হলে যেটা হচ্ছে দেখেন বাজার যখন কন্টিনিউয়াসলি কারেকশন হচ্ছে, তারা ধরলাম একটা শেয়ার কিনলো, কেনার পর দেখা গেল সেটা প্রাইসটা 10% পড়ে গেল। ওভারঅল বাজার যখন কারেকশন হতে থাকে তখন তো আসলে স্রোতের বিপরীতে খুব গুটি কয়েক কোম্পানি দেখা যায় তখন যেতে পারে, সবগুলাই মোটামুটি কারেকশনটা হয়। তো যখন এটা কারেকশন হচ্ছে তার কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্সটা আরও বাড়তেছে টাইমের সাথে, এবং লসও বাড়তেছে। তো একটা সময় কিন্তু সে যে এটাতে স্ট্রাক হয়ে যাচ্ছে, এবং এই স্ট্রাক থেকে বের হয়ে আসাটা তার জন্য আসলে ভেরি ডিফিকাল্ট যদি না ওভারঅল বাজার ভাইব্রেন্ট না হয়। না, বাজার ভাইব্রেন্ট ছাড়া কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা সেন্ট্রাল ব্যাংক তাদের হাতে কি কোনো ইনস্ট্রুমেন্ট নাই? যদি আপনি এটিকে, এই বাজারটাকে যারা এখানে বিনিয়োগ করেছে, আপনি সেটিকে যদি মূল বাজারে তাদেরকে লেনদেন করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হয়, যদি আমি বলেই ফেলি আপনাকে যে সুদ আরোপ করা হয়ে থাকে, ইন্টারেস্ট যেটা আরোপ করা হয়ে থাকে, সেটি বাড়তে বাড়তে তো মূলত আসলে নেগেটিভ ইকুইটিতে চলে যায়, বাজারের আইটেমের দাম পড়ে গেছে এবং ইন্টারেস্ট যোগ হতে হতে সে নেগেটিভ হয়ে যায়। কিন্তু যখন ওই বিনিয়োগকারী আপনার এখানটাতে অ্যাকাউন্ট খোলে, তখনই তো তার ওই যে ফর্মটিতে তো বলা আছে যে কোন জায়গা পর্যন্ত সুরক্ষা, সেটি কি কোম্পানিগুলো বা ব্রোকারেজ হাউসগুলো সেই নিয়ম কি মেনেছে? না, মানে নেই। এটা আমি এই ব্যাপারটাতে আসতাম যে প্রথমত যেটা হয়েছে বা যেটা হওয়া উচিত হয়নি, এই পর্যন্ত আসা উচিত হয়নি। নেগেটিভ কেন হবে? তার আগে তো এটা ফোর্স সেল হয়ে যাবে। কারণ ফোর্স সেল হতে গেলে যেটা হয়েছে, এখান থেকে আমাদের রেগুলেটরের অনেক ছিল, ইন্টারফারেন্স ছিল। কারণ মার্চেন্ট ব্যাংকে কিন্তু কখনো চায় না এটা ধরে রাখতে, কারণ সে নেগেটিভ হওয়া মানে লসটা তার উপর নিয়ে আসা, সে ফোর্স সেলই করতে চায়। কিন্তু ফোর্স সেল তারা সময় মতো করতে পারে নাই, কারণ রেগুলেটর একটা ইন্টারভেন ছিল অফিসিয়ালি আনঅফিসিয়ালি, যাতে ফোর্স সেল করেন না, বাজার আরও পড়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক বিনিয়োগকারীও তারা হয়তো পলিটিক্যাল পাওয়ার বা বিভিন্ন পাওয়ার খাটিয়ে তারাও দেখা যায় মার্চেন্ট ব্যাংকে থ্রেট করেছে যে না, আপনি ফোর্স সেল করতে পারবেন না আর কি। তো এটা অনেকটা জোর জবরদস্তি করে। আপনি যেটা বলেন তো রুলের মধ্যে আছে, নেগেটিভ ইকুইটি জিনিসটা আসারই কথা না। প্রথমত আসলে এটা খুব ইনসিগনিফিকেন্ট এমন হওয়ার কথা, 2,500 কোটি মতো লার্জ অ্যামাউন্ট এটা হওয়া উচিত না, এবং এটা সামনেও হতে দেওয়া উচিত না। এখানে কোনো মতেই রেগুলেটরের হস্তক্ষেপ করা উচিত না। মার্চেন্ট ব্যাংকগুলোকে বলা উচিত না যে তুমি এটা সেল করতে পারবা না, বা বিনিয়োগকারী বললে এটা মার্চেন্ট ব্যাংকে শোনা উচিত না। ধন্যবাদ। আমরা আবার আসবো আলোচনায়। প্রিয় দর্শক, আবার একটি বিরতিতে যাচ্ছি, আমরা আবার ফিরবো এই অতিথিদের সাথে আলোচনায়। আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি আপনাদের দেশ টিভির এই বিজনেস টক শোর এই আলোচনায়। আমাদের সাথে অতিথিদের সাথে আমরা আলোচনা করছিলাম। আমি এবার জিয়াউর রহমান আপনার কাছে আসতে চাই। আমাদের এই বাজারকে ভাইব্রেন্ট করবার জন্য সরকারের পক্ষ থেকে নানানমুখী উদ্যোগ আমরা নিতে দেখেছি, সংস্কার প্রক্রিয়া থেকে শুরু করে আমরা যেটিকে নিয়ে অনেক আন্দোলন সংগ্রামও আমরা দেখেছি এর মধ্যে। তারই পাশে নতুন করে এবারের বাজেটে আমার মনে হয় যে সংক্ষিপ্ত বাজেটে সবচেয়ে বেশি কথা বলা হয়েছে পুঁজিবাজারকে নিয়ে, এবং নানান নীতি সহায়তা দেয়া হয়েছে। আপনি কি মনে করেন যে নীতি সহায়তা দেয়া হয়েছে সেটি আসলে কতটা যুক্তিযুক্ত, এবং বাজারকে গতিশীল করবার ক্ষেত্রে বা বাজারে বিনিয়োগকারীদেরকে ফিরিয়ে নিয়ে আসবার ক্ষেত্রে সেটি যথেষ্ট কিনা, বা একটি এখানে কোম্পানিগুলোকে যে সুবিধা দেওয়া হয়েছে, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা বিনিয়োগ করে, প্রাতিষ্ঠানিক ইনভেস্টর বা বিদেশি ইনভেস্টরের বাইরে যারা, তাদের জন্য কি পর্যাপ্ত সুবিধা দেয়া আছে কিনা, বা কি সুবিধা থাকলে এই বিনিয়োগকারীরা আবার বাজারে ঘুরে আসবে? জি, ধন্যবাদ। এবারের বাজেটে আসলে আমরা পুঁজিবাজারের জন্য বেশ কিছু সুব্যবস্থার কথা দেখেছি, এবং সরকারের যে এক ধরনের বাজারের প্রতি এক দরদ আছে সেটা বোঝা গেছে। তো পুঁজিবাজারের জন্য জানেন যে কিছু যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, এবং 3টা গ্রুপ লাভবান হবে, সেটা বাজারই লাভবান হবে। 3টা গ্রুপের মধ্যে বলছি, অনেকগুলো স্টেক হোল্ডার। তো আপনি ধরেন মার্চেন্ট ব্যাংক আসলে ব্যাংক না, বিশেষায়িত সেবা দেয় পুঁজিবাজারে, তাকে ব্যাংক হিসেবে ট্রিট করে একটা হায়ার ট্যাক্স দিতে হতো, তাদের ট্যাক্স কিন্তু কমানো হয়েছে এবার। আপনার ব্রোকার হাউস যে লেনদেন করে উৎসে কর একটা যে কেটে রাখা হতো, সেটা কমানো হয়েছে, যার ফলে তাদের একটা সক্ষমতা বাড়বে, এতে লেনদেনটা একটু বাড়বে। আর অন্যদিকে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির যে ট্যাক্স গ্যাপটা একটু বাড়ানো হয়েছে, যার ফলে 2.5%। মন্দের ভালো, যদি আমরা একটু বেশি আশা করেছিলাম, তাতে করে কিছু কোম্পানি হয়তো আগ্রহী হবে। এই সব কিছুই ভালো, আমি মনে করি যৌক্তিক। একটু বেশি ভালো হলে আরও ভালো হতো। কিন্তু এখানে আরেকটু বড় স্টেক হোল্ডার বাজারে রয়ে গেছে, তারা হচ্ছে বিনিয়োগকারী। কারণ আমরা তো বলছি বাজার তো আসলে কোম্পানি তো শেয়ার কেনে না, কোম্পানি তো বাজারে শেয়ার অফলোড করে শেষ। মার্চেন্ট ব্যাংক
ফ্যাসিলিটেট করে হচ্ছে কোম্পানিগুলোকে বাজারে লিস্টেড হওয়ার ক্ষেত্রে, কিংবা কোনো বিনিয়োগকারী যদি বিনিয়োগ মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে করতে চায় তাহলে তাদেরকে সে সেবাটা দেয়, ব্রোকার হাউস অফ বিনিয়োগকারীকে সেবাটা দেয়। কিন্তু সরাসরি বিনিয়োগকারী কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে লাভবান হয়নি। তো বিনিয়োগকারীর জায়গাটা আমাদের চিন্তা করা দরকার, কারণ কি গত 15 বছরের যেটা আমরা বলছিলাম যে নানা ধরনের দুর্নীতি অনিয়মের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্ট হচ্ছে বিনিয়োগকারীরা, ব্যক্তি বিনিয়োগকারী বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন। সেই কারণে তাদের জন্য কিছু করা দরকার ছিল, আমরা সেটা দেখিনি, বরং কোথাও কোথাও একটু বেশি এরকম খারাপ কিছু হয়ে গেছে। আপনি জানেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে কিন্তু একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স আছে, শেয়ার কিনে যে দামে কেনা হবে তার চেয়ে বেশি দামে বিক্রি করা হয়, তাতে করে যে প্রফিটটা হবে এটাকে আমরা বলি হলো ক্যাপিটাল গেইন, আর এর উপরে একটা ট্যাক্স আছে। তো ব্যক্তি বিনিয়োগকারীর ক্ষেত্রে যেটা আছে ট্যাক্স নাই, কিন্তু বলা হয়েছে যদি 50 লাখ টাকার উপরে প্রফিট করে, এই বাজারে 50 লাখ টাকা প্রফিট করার সুযোগই নাই, কিন্তু সরকার 1 টাকাও পাবে না। কিন্তু সাইকোলজিক্যালি কিন্তু বিনিয়োগকারী মনে করলো যে আমাদের কথা তো সরকার ভাবলো না, আমরা কি পেলাম, আমাদের আরো নিরুৎসাহিত করা হলো। সুতরাং আমার মনে হয় যে সেটা করা কোনোভাবেই ঠিক না, এটা প্রত্যাহার করা উচিত। পাশাপাশি আমি তো মনে করি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর উপর যে ট্যাক্সটুকু আছে, গেইন ট্যাক্স, সেটাও তুলে দেওয়া উচিত। কারণ কি একটা বিশেষ পরিস্থিতি 15 বছরের ধকল বাজারের উপর আছে। নর্মালি বাজার স্টেবল হয়ে যাবে, আপনি চাইলে আবার পর্যায়ক্রমে এটা দিতে পারেন, কিন্তু আপনি এই মুহূর্তে দিয়ে তো লাভ নাই, আপনি তো পাচ্ছেনও না। কিন্তু আপনি যদি প্রত্যাহার করার কারণে বাজারে যদি একটা ভাইব্রেন্সি আসে, লেনদেন বেড়ে যায়, লেনদেনের উপর যেহেতু সরকার ট্যাক্স পায়, প্রতি মাসেই কিন্তু ব্রোকার হাউসগুলোর কাছে ট্যাক্স কালেকশন করে সরকারকে কিন্তু পৌঁছে দেয় স্টক এক্সচেঞ্জ। সুতরাং যত বেশি লেনদেন হবে, বাজার গতিশীল হবে, তত বেশি কিন্তু সরকারের ট্যাক্স বাড়বে। তো ক্যাপিটাল গেইন ট্যাক্স রেখে লাভ কি? আমি যদি 1 টাকাও পেলাম না, কিন্তু ভয়ের কারণে লেনদেনও হলো না, আমি লেনদেনের উপর ট্যাক্সও কম পেলাম, তার চেয়ে আমি তুলে দিয়ে লেনদেনের উপর ট্যাক্স আমার বাড়ুক, তাও তো সরকার বাড়বে। এটা একটি বিষয়। আরেকটি হলো যে বাজার যদি গতিশীল হয় তখন অনেক ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে চাচ্ছে না, কারণ তাদের যে ভ্যালুয়েশনও দরকার। একটা কষ্ট করে কোম্পানি করেছে, একটা কোম্পানির অ্যাসেট ভ্যালু হয়তো অনেক বেশি, ধরেন 10 টাকার কোম্পানিতে হয়তো এনএবি আছে এখন 25 টাকা 30 টাকা, সম্পদ এত হয়ে গেছে। এই কোম্পানির হয়তো 3 টাকা 4 টাকা ইপিএস আছে, সেই কোম্পানির শেয়ার হোল্ডার তো মালিক তো 10 টাকা শেয়ার 10 টাকা বিক্রি করবেন, আমি চাইবেন প্রিমিয়ামে বিক্রি করতে। তো প্রিমিয়ামে যখন বিক্রি করতে চাইবেন তার জন্য একটা গতিশীল বাজার দরকার, একটা পজিটিভ এনভায়রনমেন্ট আছে, এমন একটা বাজার দরকার, নাহলে কিন্তু উনি প্রিমিয়ামটুকু পাবেন না, আর এই ভালো কোম্পানিগুলো এই বাজারে আসতেও উৎসাহী হবেন। তো আমরা মনে করি ভালো কোম্পানিগুলো আনার জন্য হলেও বাজারের গতিশীলতা বাড়ানো দরকার, তার জন্য বিনিয়োগকারীদেরকে এই ট্যাক্সের এই ছাড়টুকু দিয়ে, এমনিতেই কিন্তু বাজারে কিন্তু বিনিয়োগকারীরা অনেক দফায় ট্যাক্স দেয়। আপনি দেখেন একটা কোম্পানি যখন প্রফিট করে, নিট প্রফিট ক্যালকুলেশনের সময় তো এখান থেকে ট্যাক্স রেখে দেয়, ট্যাক্স রাখার পরেই তো নিট প্রফিট আসে, তাই না? এইটাকে ডিস্ট্রিবিউট করে, ডিস্ট্রিবিউট করার সময় ট্যাক্স অ্যাট সোর্স 10% কেটে রাখে। যারা আপনার টিআইএন নাম্বার কোম্পানিতে জমা দেওয়া নাই তাদের ক্ষেত্রে কেটে রাখে 15%। সরকার কিন্তু পাচ্ছে। আবার একজন বিনিয়োগকারী যখন লভ্যাংশ পেল, সে লভ্যাংশ পাওয়ার পরে যে বললাম যে আবার তার যে স্ল্যাব আছে ইনকাম ট্যাক্সের, এই স্ল্যাবের মধ্যে যখন পড়ে যায় তখন যদি আবার ট্যাক্স দিতে হয়, তো এরকম করে তো অনেক ট্যাক্স হয়ে যায়, মানে মাল্টি ট্যাক্সের ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা আবার আসবো আপনার কাছে আলোচনায়, আবার কখনো অন্য সময়। আমি একটু ইমরান হাসান আপনার কাছে একটু আসতে চাই। আসলে বাজারকে ভাইব্রেন্ট করবার জন্য বাজেটে যে সুবিধা দেওয়া হয়েছে সেটি কি পর্যাপ্ত, না আরো কোনো কিছু করণীয় আছে, যেটা জিয়া বলছিলেন? আপনার মন্তব্য। আমরা সংক্ষেপে সাথে আমি রিপিট করব না, যেগুলো বলছে এগুলোর সাথে আমি সবগুলোর সাথে একমত। এবং বিশেষ করে যেটা আমি এমফাসাইজ করতে চাই, 50 লাখ টাকার উপরে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা ছিল এবং এটাকে এখনো রাখা, তো এটার সাথে আমি ওনার সাথে একেবারে একমত। আমার মনে হয় এনবিআর এর এই ব্যাপারে আগে দেখা দরকার যে এরকম আমি কত ট্যাক্স রেভিনিউ ইনকাম হয় আমার 50 লাখ টাকার উপর ক্যাপিটাল গেইন থেকে। এই ফিগারটা দেখলে সে বুঝতে পারবে যে এটা একটা খুব ইনসিগনিফিকেন্ট নাম্বার, এই বাজারে সেটা সম্ভব না। কিন্তু এটার সাইকোলজিক্যাল ড্যামেজ যেটা হচ্ছে, ওই ড্যামেজটা সেই টাকার যদি কিছু হয়েও থাকে তার থেকে কয়েকশো গুণ বেশি। এবং এটা আমি কি লজিকে রেখেছে, আমি লজিকটা আমার আসলে মাথায় আসে না। আমার ধারণা এটা এভাবে গ্রাউন্ড স্টাডি করা হয়নি। গ্রাউন্ড স্টাডি করলে তারা নিজেরাই বলতে যে এটা দরকার নেই আসলে। এবং এটি যদি বহাল থাকে তাতেও যে কোনো সুবিধা আসবে, যদি মার্কেট ভাইব্রেন্ট না হয়, যদি মার্কেটে বিনিয়োগকারীরা না থাকে, তাহলে তারা যদি প্রফিট না করতে পারে। এবং আমরা যেটা দেখছি ব্যাংক, ইন্স্যুরেন্স, নন লিস্টেড যেটা আমাদের বলে থাকি যে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সহ অন্যান্য কোম্পানি, প্রত্যেকেরই ব্যবসার খুব নেতিবাচক জায়গায় চলে এসেছে। তো সেখান থেকে সে কি ট্যাক্স পাবে আর তার উপরে কি আরোপ করা হবে? আমাদের আরো কিছু জিনিস আমি মনে করি, আমি এগুলো বাদ দিয়ে বলছি আর কি, ফোকাস করা দরকার ছিল। এটা হচ্ছে আমাদের সবসময় বলা হয় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়াতে হবে, কিন্তু আমাদের দেখা যায় রিটেল বিনিয়োগকারীদের এনকারেজ করা হয়। কিভাবে করা হয়? আপনি দেখেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করে, তারা যেটা কমন মাধ্যম হচ্ছে মিউচুয়াল ফান্ড। আমাদের দেশে মিউচুয়াল ফান্ডের অবস্থা খুবই খারাপ। তো কেন এটা উন্নতি করতে পারে না? এমনিতে তো আমরা যারা ফান্ড ম্যানেজার আছে আমাদের অনেক গাফিলতি আছে, সেটা আমি বাদই দিলাম। পলিসিগত দিক থেকেও গাফিলতি আছে, ইগনোরেন্স আছে।
আপনি যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করেন, আপনি 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন, ট্যাক্স রিবেটটা পাবেন সঞ্চয়পত্রের মতোই। আর আপনি যদি সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, সে অ্যামাউন্ট হচ্ছে 66 লাখ টাকা। তার মানে কি আপনাকে এনকারেজ করা হচ্ছে আপনি সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করেন, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে না। এটা নিয়ে আমি দেখলাম, এটা যখন গতবার একজন একটা পত্রিকাতে সাংবাদিক ফোন দিয়েছিলেন এনবিআর অফিসিয়ালকে, যেটা কারণটা কি, মিউচুয়াল ফান্ডে কেন আপনি 5 লাখ করলেন, উনি তখন রিপ্লাই দিয়েছে, যেটা কোট করেছিল যে 5 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে হচ্ছে একটু উচ্চবিত্তরা, হ্যাঁ, এই জন্য এটা এরকম করা হয়েছে। তার মানে তার কিন্তু এটা আইডিয়াই নাই। তার মানে 66 লাখ টাকা যে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করবে, তাকে সে উচ্চবিত্ত ধরছে না, মিউচুয়াল ফান্ডকে ধরছে উচ্চবিত্ত। অথচ মিউচুয়াল ফান্ডে মাত্র 5,000 টাকা বিনিয়োগ করা যায়। তো এই ধরনের ব্যাপারগুলো অনেক ছোট ছোট জিনিস আছে, আমার এখানে ফোকাস নাই। এগুলো যে এনবিআর বুঝে শুনে সব করে তা না, অনেক কিছু তারা বুঝতেও চায় না, বোঝার চেষ্টাও করে না। এখানে তাদের এক্সপার্টিসে হেল্প। ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনায় আজকে অংশ নেওয়ার জন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো এই আলোচনা শেয়ার বাজারে যেটি আমরা করলাম, দুজন বিজ্ঞ অতিথি আমাদের সাথে ছিলেন, তারা যে আলোচনাগুলো করলেন এবং যে বিষয়গুলো উঠে এসছে আমাদের এই আলোচনায়, আমি মনে করি বাজেট পাশ হতে বাকি আর মাত্র কদিন, 19 তারিখ পর্যন্ত বাজেট সংশোধন করবার সুযোগ রয়েছে বলে আমরা জেনেছি। আমাদের আলোচনায় যে বিষয়গুলোকে পুঁজিবাজারকে সহায়ক বা ভাইব্রেন্ট করবার জন্য যে পরামর্শগুলো উঠে এসছে, আমি মনে করতে চাই সরকারের পক্ষ থেকে সেই পরামর্শগুলো গ্রহণ করা হবে এবং বাজার একটি বাজারে গতি ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করতে চাই। তার আগে জানিয়ে রাখছি, আগামীকাল আবার ঠিক এই সময়ে আপনাদের জন্য দেশ টেলিভিশনের পর্দায় থাকবে বিজনেস টাইমস এই অনুষ্ঠানটি। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।